আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখো, আহ, আমাদের গত দিনে এই ক্রিটিসিজমটা শেষ হয়েছে। আমরা আজকে, যেহেতু ঈদের আগে কিন্তু আমাদের আজকের ক্লাসটা শেষ। হ্যাঁ, এটা বলে নেই আর কি। ঈদের আগে আমাদের আজকের ক্লাসটা শেষ। আমাদের এরপরে আজকে কয় তারিখ গেল? 26, 27, 28, মানে পরশু দিনের পরের দিনই তো ঈদ। তো আজকের ক্লাসটা শেষ, তোমাদের ক্লাস আবার শুরু হবে হচ্ছে 5 তারিখে। মানে 10 দিন তোমরা ছুটি পাচ্ছ। তো আজকে শেষ ক্লাস, 5 তারিখে আবার এই যথারীতি একই সময়ে ক্লাস শুরু হবে। এটা আবার মেসেজ দিও না যে কয়টায় ক্লাস শুরু হবে। তো একই সময়, একই রুটিন, সারা বছর ব্যাপী। শুধু এই না, তোমাদের পরের ব্যাচেরও ওই একই রুটিন। তারও এক ব্যাচ পরে ওই একই রুটিন। হ্যাঁ, শনি সোম বুধ। হ্যাঁ, এটা হতে পারে হয়তো আধা ঘন্টা এদিক আর সেদিক। হয়তো যখন ওই যে দিনটা খুব বেশি ছোট হয়ে যাবে তখন আমরা হয়তো 8টায় শুরু করব। 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, এরকম। কিন্তু একই রুটিন রাখবো। ওকে, তো এইটা গেল। এবং আজকে যেহেতু গতদিন আমরা ক্রিটিসিজম শেষ করেছি, তো আজকে কি শুরু করব, একটা ক্লাস যেহেতু, তাই আমি ভাবতেছি যে এই পরের ইয়েটাই শুরু করি, পরের সাবজেক্টটা। যেমন ধরো এখানে এইটা 1679-18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ, এটা আমরা শুরু করি এবং এটার শুরুতে ফ্রান্সিস বেকনের যে এসেগুলি আছে সেগুলো আমরা পড়ব। এবং এই এসেগুলো পড়তে আমাদের একটু বোরিং লাগবে। আমরা প্রথমে এই একটা দুইটা, এই অফ গ্রেট প্লেস এবং অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, এই দুইটা আমরা এনজয় করব, বাকি সবগুলো খুবই বোরিং। এই যে অফ লাভ থেকে শুরু করে সব বোরিং। তো আমরা যেটা করব, এই দুইটা আমরা লাইন বাই লাইন পড়বো, পড়ার চেষ্টা করব, মজা পাবো। এবং বাকিগুলো আমরা সামারি পড়ার চেষ্টা করব। এবং প্রতিটার উপরে একদিনে একটা করে ক্লাসই হবে। তো চলো আমরা আজকে ফ্রান্সিস বেকন অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ এইটা পড়ি। এবং ছুটির পরে এসে আমরা এটাই শেষ করব, অফ ট্রুথ, অফ প্ল্যান্টেশন, এগুলোই শেষ করব। এবং এই সিরিয়ালই পড়তে থাকবো। আচ্ছা, ওকে, তো চলো আমরা এটা পড়ি। আর তোমাদের কি মেসেজ, ক্লাস কি স্টার্ট হয়েছে? হুম। ওকে, তো চলো দেখি। আমি দেখো তোমাদের গ্রুপে একটা স্ক্রিনশট দিয়েছি। ওইটা দিয়েছি তোমরা তোমাদের মতো করে, যাতে করে ইজিলি এটা বুঝতে পারো, সেজন্য একটা সামারি আর কি এই রাইটিং এর উপরে। তবে আমরা আমরা পড়বো হচ্ছে এখান থেকে, এই যে এই লেকচার শিটটা, এই লেকচার শিট থেকে আমরা পড়বো এবং এখান থেকে আমরা এই মেইন থিমটা, মেইন টেক্সটটা পড়বো। আর আমি আজকে পড়াবো হচ্ছে মেইন টেক্সটটা, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, এই যে অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ সম্পর্কে, তারপরে অ্যাবাউট দ্য পোয়েট, পোয়েট মানে রাইটার সম্পর্কে আর কি, পোয়েট তো না, রাইটার। স্যার, বলো। ফ্রান্সিস বেকনের সব প্রোজ গুলা কি স্যার অফ দিয়ে শুরু হয়? হ্যাঁ, মোটামুটি সবগুলোই আর কি। আচ্ছা, তো চলো আমরা এটা এটা পড়া শুরু করি। আমরা এটা হচ্ছে মেইন টেক্সট। আপনি যে হচ্ছে এই মানে হচ্ছে সাবজেক্টের সাজেশন দিতে চাইছিলেন। হ্যাঁ, এটা দিতে চেয়েছিলাম, তৈরিও করেছি। কিন্তু এই মাঝখানে গতকালকে এবং আজকে 2 দিনই আমি এই কোরবানি কেনা নিয়ে ব্যস্ত ছিলাম, যার জন্য এটা আমার ফিনিশ করা হয়নি। হ্যাঁ, তাছাড়া হয়ে গেছে কিন্তু। আর একটা শুধু চ্যাপ্টারে দিয়ে বাকি আছে, আজকে রাতে দিয়ে দেবনি। ওকে। আজকে রাতে দিয়ে দেবনি। আমাদের এখানে আবার ওই গতকালকে শেষ হাট গেছে তো, কুরবানি কেনার ওইটাই ছিল হচ্ছে শেষ সময়, যার জন্য একটু প্যারায় পড়ে গিয়েছিলাম। তারপরেও গতকালকে কিনতে পারিনি, আজকে সকালে গিয়ে কিনে নিয়ে আসছি। ওকে, তো আমরা এই মেইন টেক্সটটা পড়ি, ডিরেক্ট মেইন টেক্সটটা পড়ি। আর এখান থেকে দু একটা জিনিস দেখাই দিই তোমাদেরকে। সেটা হচ্ছে যে ফ্রান্সিস বেকন হচ্ছে ফাদার অফ, ফ্রান্সিস বেকন হ্যাজ বিন কল্ড দ্য ফাদার অফ এম্পেরিসিজম। এম্পেরিসিজম এইটা একটা হচ্ছে তোমার কি বলে এটাকে, একটা
তথ্য ব্রিফ কোশ্চেনের জন্য। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্রান্সিস বেকনকে বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ, ফাদার অফ মডার্ন ইংলিশ প্রোজ। হ্যাঁ, এম্পিরিসিজম বলতে অভিজ্ঞতাবাদ, মানে তিনি তার যত লেখালেখি করেছেন সবকিছুই তার নিজস্ব অভিজ্ঞতা থেকে তিনি করেছেন। তো এই জন্য তার রাইটিংগুলো তো কোনো কাল্পনিক বিষয় না, এখানে বলাই হচ্ছে নন ফিকশনাল, মানে অকাল্পনিক, মানে বাস্তব, এবং সেক্ষেত্রে আবার হচ্ছে এটা তোমার অভিজ্ঞতা থেকে তিনি লিখেছেন, তার নিজস্ব অভিজ্ঞতা। আর ওই যে একজন বলছিল না যে তার সব রাইটিংয়ে কি এই কি বলে এটা অফ অফ দিয়ে দিয়ে শুরু শুরু হয়, হয়। হ্যাঁ অফ দিয়ে শুরু হয় কিনা। তো সব রাইটিং অফ দিয়ে শুরু হয় না, হ্যাঁ তার একটা রাইটিং আছে, এই রাইটিংটা এখানেই উল্লেখ আছে, কোন জায়গাটাতে জানো, তোমরা এটা পড়তে গেলে পাবা, ওইগুলো অফ দিয়ে শুরু না, একটাই শুধু রাইটিং। তো ওইটা আমি রেখে দিয়েছি, এটা আমরা যদি পুরোটা পড়তাম, হ্যাঁ তাহলে এটা পেয়ে যেতাম আর কি। ফার্স্ট ইয়ারে দেখছিলাম স্যার প্রোজ, এই যে অফ স্টাডিজ ওইটাও অফ দিয়ে শুরু হয়েছিল, মানে প্রোজের বেলায় কি শুধু অফ, মানে অফ দিয়ে শুরু হয় নাকি স্যার? হ্যাঁ ওর অফ দিয়েই শুরু হয়েছে সবগুলোই। ইনফ্যাক্ট ওই যে আমার কাছে একটা বই আছে ফ্রান্সিস বেকনের, এখানে তার যতগুলো এসে সবগুলোই হচ্ছে তোমার অফ দিয়ে আছে। ভাইয়া ওই অফ দিয়ে উনি কি বুঝাইতে চাইছেন, মানে সবগুলাতে যেহেতু অফ আছে, মানে কি মানে নির্দিষ্ট করে কি বুঝাইতে চাচ্ছে আমাদেরকে যদি বলতেন। এইটা হচ্ছে তোমার, মানে এখানে অ্যাবাউট, অফ বলতে অ্যাবাউট, অফের আরেকটা মিনিং আছে সেটা হচ্ছে অ্যাবাউট। তাহলে অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ বলতে অ্যাবাউট ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, অফ গ্রেট প্লেস বলতে অ্যাবাউট অফ গ্রেট প্লেস, অফ ফ্রেন্ডশিপ নামে একটা রাইটিং পাবো আমরা, তো এটা অ্যাবাউট ফ্রেন্ডশিপ, অফ স্টাডিজ বলতে স্টাডিজ সম্পর্কে। হ্যাঁ, এরকম যত অফ আছে সবই হচ্ছে অ্যাবাউট। আমরা যদি অফের মিনিংটা দেখি তাহলে দেখি অ্যাবাউটটা পাওয়া যায় কিনা। অফ, এই যে সম্পর্কে, মানে অ্যাবাউট, এই সম্পর্কে বা বিষয়ে, হ্যাঁ এইটা, এই আঁকিবুকি করিও না শাওন, আঁকিবুকি করিও না। তো এইখানে আমরা অফ মানে জানি হচ্ছে যে তোমার এর এর বোঝায়, তাই না, র যে এটা সেটা বোঝায়। তবে এখানে এই অফ বলতে সম্পর্কে, বা অ্যাবাউট মানেও সম্পর্কে, বা অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্পর্কে, এখানে আবার হচ্ছে বিষয়ে একই জিনিস। ওই যে আমরা বলি না যে টু, কি বলো এটাকে, ও টু মিলানকলি, তারপরে টু দিয়ে যত বোঝায় যে এলিজি বা অন্য এই জাতীয় যে রাইটিং গুলোকে টু থাকে তার সামনে, টু অটাম, এই টু দিয়ে মূলত অ্যাড্রেস করা বোঝায়। হ্যাঁ, টু অটাম বলতে অটামের প্রতি, তো অটামের প্রতি না, অটামকে যেন কল করা হচ্ছে, কল করে বলা হচ্ছে যে এইটা। আমরা অনেক সময় বলি না যে এই হচ্ছে হয়তো একজনকে হয়তো ডাক দিলাম যে এই বিদ্যুৎ, বিদ্যুৎ তুমি এটা 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 করো, আমরা নাম ধরে ডাকলাম, তো বা এ ভাই, এরকম করে নাম ধরে ডাকলাম তো। বা অনেক সময় আমরা কাউকে ধরো গালি দিতে গেলেও আমরা কিন্তু ওরকম নামটা আগে নিয়ে তারপরে গালি দিই, মানে যাতে করে নির্দিষ্ট একজন ওইটাতে খেপে যায়, ব্যাপারটা এরকম। তো এখানে টু দিয়ে নির্দিষ্ট একটা জিনিসকে অ্যাড্রেস করা বোঝায়, যার আগে টু দেওয়া হচ্ছে মূলত তাকেই তুমি অ্যাড্রেস করতেছো, তাকে সম্বোধন করে তুমি কথাগুলো বলতেছো। এই যে গত 2 দিন আগে আমি একটা এমনিতেই কি মনে হলো যে বাবা মা নিয়ে একটু লেখালেখি করি, একটা কবিতার মতো করে একটা লিখলাম, লিখে ওখানে দিয়ে দিলাম টু বাবা মা, মানে বাবা মার প্রতি আমার এই কথাগুলো। তো এরকমই টু দিয়ে তুমি যে কাউকে যা কিছু বলতে পারো, এটা হচ্ছে প্রতি, টু এর আরেকটা মিনিং হচ্ছে প্রতি, বাবা মার প্রতি, টু কি বলে এটা, টু অটাম মানে অটামের প্রতি, টু হিজ কয় মিস্ট্রেস টু স্যার। হিজ কয় মিস্ট্রেস, অর্থাৎ তার যে কি বলে লজ্জায় লাল হয়ে যাওয়া যে মিস্ট্রেস রয়েছে তার প্রতি সে কথা বলতেছে। ওকে, তো এবার আসো এই আমরা, ভাইয়া বুঝতে পেরেছি। এবার আসো আমরা এটা পড়ে ফেলি। Okay. এই এসে, যে কোনো এসে সবসময় হয় এইরকম টাইপের, হ্যাঁ এসেতে সাধারণত স্ট্যান্জা থাকে না বা প্যারা দেয়া থাকে না। তো সেক্ষেত্রে এটা, এই জিনিসগুলোকে বুঝে পড়ার একটা সহজ কৌশল হচ্ছে, আমরাও যেটা হয় যে বইতে যখন এরকম এক পাতা এরকম ভাবে দেখি তখন এটা পড়ার সাহস করি না, মেইন টেক্সট অথবা এমনিতে যে জায়গাতেই পাই না কেন, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলোকে স্প্লিট করব, হ্যাঁ ভেঙে ফেলবো। ধরো
এই প্রথম সেন্টেন্সটা নিব, তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা নিব, হ্যাঁ, তারপরে তৃতীয় সেন্টেন্স নিব। এইভাবে করলে যেটা হবে যে আমাদের জন্য এটা দেখতে ইজি হবে, পড়তেও ইজি হবে। আমরা এইভাবে বোঝার চেষ্টা করব। তো চলো আমরা পড়ি। দেখো দেখো মেইন টেক্সটে আছে যে হি হ্যাড হি দ্যাট হ্যাড ওয়াইফ অ্যান্ড চিলড্রেন হ্যাড গিভেন হোস্টেস টু ফরচুন। কে কে পড়েছো, কে কে এইটা এই টেক্সটটা পড়েছো, এরকম কেউ আছো যে হ্যাঁ আমি এটা মানে সম্পর্কে? বাংলা পড়েছি, হ্যাঁ, বাংলা পড়ছি, ইংরেজি টেক্সট পড়ি নাই। আচ্ছা যাই হোক, বাংলা পড়লে আসলে সবগুলো ওইভাবে পড়ছিলাম। বোঝা যায় না। দেখো এখানে বলতেছে যে হি দ্যাট হ্যাড, হি বলতে একটা মানুষ, হ্যাঁ, একটা পুরুষ মানুষ। এই পুরুষ মানুষকে বলা হচ্ছে যে একজন পুরুষ মানুষ যার হ্যাড ওয়াইফ মানে যার ওয়াইফ আছে, অ্যান্ড চিলড্রেন এবং চিলড্রেন আছে, বাচ্চা কাচ্চা আছে, দ্যাট গিভেন হোস্টেস টু ফরচুন, সে তার নিয়তির কাছে নিজেকে সঁপে দিয়ে দিয়েছে। মানে তুমি যখনই একটা বিয়ে করে ফেললা এবং একটা বাচ্চা হয়ে গেল, তখন তুমি আর স্বাধীন না। তুমি এখন তোমার নিয়তির ক্ষেত্রে বাধা। তুমি কোথাও যাবা, দেখবা বাচ্চা তোমার পিছন ধরে কাপড় টেনে ধরেছে, যাবো আমিও, পিছু লেগেছে। তুমি আগে বন্ধুদের সাথে ঘুরতে যাইতা সন্ধ্যাবেলা, প্রতিদিন চা খেতে যাইতা, এখন যেতে পারবা না। তোমার ওয়াইফ বলবে কোথায় যাচ্ছ। আহ, তো এই জন্য বলতেছে যে যেই লোকটা বিয়ে করে ফেলেছে এবং যার বাচ্চা কাচ্চা আছে, সে ভাগ্যের কাছে তার হচ্ছে মানে তার ভাগ্যের কাছে তার নিজেকে সঁপে দিয়ে ফেলেছে, বা বলতে পারো ভাগ্যের উপরে নিজের জীবনকে ভাগ্যের কাছে দিয়ে দিয়েছে। For they are impediments to great enterprises, either of virtue or mischief। বলতেছে তারা, এই যে ওয়াইফরা আর কি, বা শুধু ওয়াইফ না, ওয়াইফ বা তার বাচ্চা কাচ্চারা, এরা হচ্ছে সবচেয়ে বড় এম্পেডিমেন্ট, এরা হচ্ছে সবচেয়ে বড় বাধা। মানে কেন এই যে ভাগ্যের কাছে সঁপে দিয়েছে সেটাকে ক্লিয়ার করতেছে। কারণ তারা হচ্ছে এক ধরনের বাধা। কিসের প্রতি বাধা? গ্রেট এন্টারপ্রাইজেস, অর্থাৎ বড় বড় যে উদ্যোগগুলো নিতে যাবা তুমি, সেটার ক্ষেত্রে তোমার ওয়াইফ বাধা হয়ে দাঁড়াবে। সেটা ইদার অফ ভার্চু, এটা ভালো কাজের জন্যই হোক, অথবা মিসচিপ অথবা খারাপ কাজের জন্যই হোক, হ্যাঁ, এটা তোমার জন্য বাধা হয়ে দাঁড়াবে। তুমি একটা হয়তো খাতে তুমি টাকা ইনভেস্ট করতে যাচ্ছ, তোমার ব্রেনে হয়তো বা কাজ করতেছে না যে এই টাকাটা নষ্ট হয়ে যাবে বা এই টাকাটা ক্ষতির মধ্যে তুমি পড়তে যাচ্ছ, বাট তোমার ওয়াইফ কিন্তু ঠিকই তোমাকে একটা অ্যালার্ম দিয়ে ফেলবে যে এই দেখো, এই দেখো যখনই বলবে তখনই তোমার মনে হবে যে আচ্ছা রিথিঙ্ক করি তো, আরেকবার চিন্তা করি তো। তো এটা বাধা ঠিক না, এটা হচ্ছে এক ধরনের অ্যালার্মও, তাই না? আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার আগ দিয়ে একটা অ্যালার্ম সেট করি না? এটা কি আমাদের ঘুম নষ্ট করতেছে নাকি আমাদেরকে জাগিয়ে তুলতেছে? দুটাই। আমরা যদি ঘুম নষ্টের কথা চিন্তা করি, তাহলে অ্যালার্মটা দিলাম বলে আমার ঘুমটা নষ্ট হয়ে গেল। সেকেন্ড টাইম যদি আবার চিন্তা করি যে ও আচ্ছা, আমি তো অ্যালার্ম দিয়েছিলাম কারণ হচ্ছে আমি অমুক জায়গায় যাব এই বিজনেসের উদ্দেশ্যে। তো ওয়াইফ হচ্ছে সেটা হচ্ছে তোমার কাছে সময় মনে হবে যে আচ্ছা এ তো আমার জন্য বাধা, আমাকে এটাতে আটকালো। পরক্ষণেই তোমার মনে হবে যে না, আটকায় ভালোই করছে, ভাগ্যিস এখানে, তাছাড়া আমার 5 লাখ টাকা মার যেত আজকে। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে যা এখানে আমাদের মানে আমাদের রাইটার বলতেছেন যে যার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, সে হচ্ছে ভাগ্যের কাছে নিজেকে সঁপে দিয়ে ফেলেছে। কারণ হচ্ছে স্ত্রী এবং ছেলে মেয়ে এরা হচ্ছে বড় বড় উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে এক ধরনের বাধা, সেটা ভালো উদ্যোগ হোক আর খারাপ উদ্যোগ হোক। আবার ভালো উদ্যোগেও কিন্তু অনেক সময় বাধা দেয়। আচ্ছা, certainly the best works and the greatest merit for the public have proceeded from the unmarried and childless man, which both in affection and means have married and endowed the public। এখানে বলতেছে নিশ্চিতভাবেই সবচেয়ে বড় বড় যে কাজগুলি, বেস্ট উত্তম যে কাজগুলি, সেইগুলো এমনকি গ্রেটেস্ট মেরিট মানে সবচেয়ে বড় প্রফিটেবল বা সবচেয়ে বড় হচ্ছে মেরিটোরিয়াস যে অ্যাক্টিভিটিগুলো, যেগুলো জনগণের জন্য উপকারী, এই রকমের অ্যাক্টিভিটিগুলো আসে হচ্ছে তাদের কাছ থেকে যারা আনম্যারিড এবং যাদের বাচ্চা কাচ্চা নাই, সেই সমস্ত মানুষদের কাছ থেকে এই বড় বড় এফোর্টগুলো আসে। আমরা যদি অনেক সায়েন্টিস্টদের কথা চিন্তা করলেও দেখবা যে তারা কিন্তু আনম্যারিড ছিল। অনেক সায়েন্টিস্ট, আমি জানি না যে আইনস্টাইন কি ছিল, আমার মনে হয় আনম্যারিড ছিল নাকি, বা সিঙ্গেল ছিল, এক কথায় বিয়ে করলেও হয়তো বা একসাথে ছিল না।
থমাস আলভা এডিসন কি আনম্যারিড ছিল, একটু চেক করবা এগুলো, দেখবা ম্যাক্সিমাম এই ধরনের হচ্ছে বিজ্ঞানী বা বড় বড় ইয়েরা কিন্তু এরকম ছিল, হয় তারা চাইল্ডলেস ছিল অথবা তারা বিয়েই করেনি কোনোটাই, অথবা বিয়ে করার পরে সেটা আবার ভেঙে গেছে, সিঙ্গেল থেকেছে তারা। স্যার তাহলে যাদের বিজ্ঞানী হওয়ার ইচ্ছে তারা তো এই হচ্ছে পড়াটা পড়লে বিয়েই করতে চাইবে না। না, যে ইংলিশ লিটারেচারে ভর্তি হচ্ছে সে তো আর বিজ্ঞানী হবেই না তাই না? সে বড় জোর হচ্ছে রাইটার হবে, ভালো টিচার হবে। এটারও কুফল আছে, এটারও কুফল নিচে বলতেছে যে বিয়ে না করার কুফলটা কি। এটা তো একটা কন্ট্রাস্ট দেখাচ্ছে। এটা যেমন বলতেছে যে বড় বড় উদ্যোগগুলি আনম্যারিড পার্সনদের কাছ থেকে আসে, এদের পরের কথাগুলোই আমরা আবার সহ্য করে মানে বুঝে ফেলবা যে কি বলতেছে। তো বলতেছে যে বড় বড় কাজ, বড় বড় রেজাল্টগুলি সবকিছুই যেগুলো জনগণের জন্য ভালো, এগুলো সব আনম্যারিড বা চাইল্ডলেস পার্সনদের কাছ থেকে আসে, এবং হুইচ বোথ ইন অ্যাফেকশন অ্যান্ড মিনস হ্যাভ ম্যারিড অ্যান্ড ইনডোর্ড টু পাবলিক। বলা হচ্ছে যে দুইটাই, একটা হচ্ছে যে অ্যাফেকশনের দিক থেকেও যেটা, এবং মিনস হ্যাভ ম্যারিড অ্যান্ড ইনডোর্ড টু পাবলিক, এবং আরেকটা জিনিস হচ্ছে যে মানে বিয়ের মাধ্যমে না কিন্তু মানে এইটুকুর মেইন কথাটা হচ্ছে এরকম যে যদি তুমি বিয়ে না করো এবং তুমি যদি আনম্যারিড থাকো তাহলে তুমি জনগণকে অনেক ভালোবাসতে পারবা, অ্যাফেকশন করতে পারবা, এবং তুমি জানো বিয়ে করে যে কাজটা করবা বউয়ের প্রতি বা বাচ্চা কাচ্চাদের প্রতি যে দায়িত্বটা তুমি পালন করবা সেটা তখন আর করা লাগবে না, যেহেতু তুমি আনম্যারিড। তখন তুমি কি করবা, পাবলিকের প্রতি ইনডোর থাকতে পারবা, পাবলিকের প্রতি নিজেকে উৎসর্গ করতে পারবা, আত্মনিয়োগ করতে পারবা পাবলিক কাজে, জনগণের কাজে। তো এটাই বলতেছে যে বড় বড় কাজগুলি হচ্ছে আনম্যারিড পার্সনদের কাছ থেকে আসে, চাইল্ডলেস পার্সনদের কাছ থেকে আসে, এবং সেটা দুইভাবে হয়। সেটা হচ্ছে যে তোমার তার মানুষদেরকে তারা অনেক স্নেহ করে বা ভালোবাসতে পারে, আবার অন্যদিকে তাদের উদ্দেশ্যে নিজেদেরকে উৎসর্গও করতে পারে। Yet it were great reasons that those that have children should have greatest care for future times, unto which they know they must transmit their dearest pleases. বলা হচ্ছে যে তবুও এটা মানে ইট ওয়ার গ্রেট রিজনস, এটাই হচ্ছে সবচেয়ে বড় রিজন যে যাদের বাচ্চা কাচ্চা রয়েছে শুড হ্যাভ গ্রেটেস্ট কেয়ার ফর ফিউচার টাইমস, তারা ফিউচারের জন্য অনেক মানে কেয়ার পায়, অনেক কেয়ার পায়। হয় না যে তুমি তোমার বাচ্চা কাচ্চা আছে মানে কি তোমাকে শেষ জীবনে ধুকে ধুকে মরতে হবে না। এটা নেগেটিভ আছে, কিন্তু কেউ না কেউ তো তোমাকে স্মরণ করবে, বা কেউ না কেউ তোমাকে তো কিছু না কিছু খেতে দিবে, বা তোমার বাচ্চা কাচ্চা নাই, কেউ কিছু নাই, তুমি কোথায় কিভাবে মরে পড়ে থাকবা, তোমার তো কোনো ইয়ে নাই, তোমার জন্য কেউ চোখের পানি ফেলবে না, তোমার জন্য কেউ কাঁদবে না। তো এইটা একটা বাজে জিনিস না? আমরা অনেক সময় চিন্তা করি যে হাইরে আমি নির্বংশ, আমার কোনো বাচ্চা কাচ্চা থাকলো না, আমার কোনো লিগাসি থাকলো না, এরকমটা আমরা চিন্তা করি না, আমি কোনো বংশের গোড়াপত্তন করতে পারলাম না, এরকমটা হয়। তো এটা যারা বিয়ে করেনি তাদের ক্ষেত্রে একরকম, আর যারা বিয়ে করেছে তাদের ক্ষেত্রে একরকম। বিয়ে করেছে যারা, তারা হচ্ছে কেয়ার পায় ভবিষ্যতে, সেটার কথা বলতেছে। onto which they know they must transmit their dearest place, এবং যাদের কাছে আসলে তারা অবশ্যই তাদের প্রিয় অঙ্গীকারগুলো হচ্ছে দিয়ে থাকে। ব্যাপারটা এরকম যে বাচ্চা কাচ্চাদেরকে আমরা যখন ছোটবেলায় জন্ম দিচ্ছি, জন্ম দেওয়ার পরে তাদের কাছে আমরা কিছু দায়িত্ব, আমাদের কিছু দায়িত্ব কর্তব্য তাদের উপরে রয়েছে, সেটা আমরা পালন করতেছি, এবং এর রেজাল্টে যেটা হয় যে ফিউচারে আমরাও তাদের কাছ থেকে একটা কেয়ার পাই, বা তাদেরকে যদি ওইরকম আদর্শভাবে গড়ে তুলতে পারি আদর্শ দিয়ে, তাহলে সেখান থেকে আমরা একটা কেয়ার নিতে পারি। Some there are who though they lead a single life, yet their thoughts do end with themselves and account future times pertinences. আচ্ছা, বলতেছে যে কিছু লোক আছে, যে সাম দেয়ার আর, বলতেছে কিছু লোক আছে তারপরেও যারা সিঙ্গেল লাইফ লিড করে, কিন্তু তারপরেও তারা সবসময় নিজেদেরকে নিয়েই চিন্তা করে, এবং তারা স্বার্থপর হয়ে থাকে, এবং
অ্যাকাউন্ট ফিউচার টাইমস ইম্পার্টিনেন্স, এবং ভবিষ্যতের সময়গুলো নিয়ে তারা তুচ্ছ বিষয় নিয়ে, বা ইম্পার্টিনেন্সের আরেকটা ইয়ে হচ্ছে বেহায়াপনা। হ্যাঁ, তারা বিয়ে করেনি, বাচ্চা কাচ্চা নাই, এবার সে কী করতেছে, ওয়ান আফটার অ্যানাদার মেয়েদের সাথে সম্পর্ক করতেছে, তাদের জীবন নষ্ট করতেছে, এইরকম মানে বদমাশ টাইপের। তো বলতেছে যে কিছু লোক আছে যারা বিয়ে করেনি, সিঙ্গেল লাইফ রেখেছে, কিন্তু তারপরেও তারা সবসময় নিজেদের জীবনটা শেষ করেছে নিজেদেরকে চিন্তাভাবনা, নিজেদের নিয়ে চিন্তাভাবনা করেই, মানে স্বার্থপরের মতো। এবং অ্যাকাউন্ট ফিউচার টাইমস ইম্পার্টিনেন্স, এবং ফিউচার টাইমটা তুচ্ছ কাজে, বেহায়াপনার কাজে, নষ্টামি, ধৃষ্টতা, বা বলতে পারো নির্লজ্জতা, এইগুলো দিয়ে তারা কাটিয়ে দিয়েছে। নাই দেয়ার আর সাম আদার দ্যাট অ্যাকাউন্টস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন বাট অ্যাজ বিলস অফ চার্জেস। বলতেছে যে না, কিছু লোক আবার আছে, এই নাই বলতে না, নো, হ্যাঁ, তো কিছু লোক আবার আছে যারা ওয়াইফ এবং বাচ্চা কাচ্চাদেরকে বিবেচনা করে হচ্ছে বিল অফ চার্জেস, মানে খরচ। বলে যে বাচ্চা কাচ্চা বা এই সেই, মানে অনেক অনেক আমরা লোকজন বলি না, বিয়ে যে করব কি খাওয়াবো, আবার বিয়ে করছে কি রে বাচ্চা কাচ্চা, আরে ক্যারিয়ার দাঁড়ায়নি, বাচ্চা কাচ্চা হলে কি খাওয়াবো, মানে বাচ্চা কাচ্চা যেন ওর কাছে বিল, বাচ্চা কাচ্চা যেন ওর কাছে খেতেই যেন আসতেছে। এবং এটা এক ধরনের ভুল ডিসিশন। তোমাদের ক্ষেত্রেও, তোমাদের যাদের বিয়ে হয়েছে অনেকের ক্ষেত্রে এরকমটা হয়, বা তোমরা যারা বিয়ে করবা ভাব, থার্ড ইয়ারে উঠেছো যেহেতু, দেখো বিয়ে করলে রিজিক বেড়ে যায়, কোথাও না কোথা থেকে চলে আসে। বিয়ে করলে বাচ্চা নিলেও এটা রিজিক বেড়ে যায়। এটা কেউ কেউ কারোটা খায় না, হ্যাঁ, দুনিয়াতে কেউ কারোটা খায় না। তোমার বাড়িতে 5 জন লোক আসলো বেড়াতে, এসে তোমার বাড়ির বড় মোরগটা তুমি কেটে দিলা এবং সে খেয়ে চলে গেল। তোমার বাড়িতে মনে হতো এইটা ওরা না আসলে আজকেও থাকতো এবং আমরা সবাই খেতে পারতাম। আসলে ওইটা না, তোমার রিজিকে ওইটা নাই, হ্যাঁ, ওইটার রিজিক ওই তার জন্যই, ও এসে তার রিজিকটাই খেয়ে গেল, ও তোমার টাকা খেয়ে গেল না। হ্যাঁ, এক্ষেত্রে নিজেকে সৌভাগ্যবান ভাবতে হবে যে তোমার হাত দিয়ে আল্লাহ তার রিজিকটা দিয়েছে। হ্যাঁ, এটা যদি চিন্তা করতে পারো তাহলে তুমি হচ্ছে হ্যাপি। আর তুমি যদি এটা ভাবো যে ও আচ্ছা, আমার বাবা মা আত্মীয় স্বজন আমার টাকার ভেতর থেকে আমি তাদেরকে টাকা পয়সা দিলাম এবং তারা খেলো, ও এটা আমি আই এম ফরচুনেট যে আমি আল্লাহ আমার হাত দিয়ে তাদের জন্য রিজিকটা দিয়েছে। এটাকে এইভাবে যদি চিন্তা করো তাহলে আবার কিন্তু এই লাইনগুলো তো স্যার আরো সহজে লেখা যায়, মানে সহজভাবে। কোনটা এই লাইনগুলো? হ্যাঁ, এটা তো মেইন টেক্সট, এটা তো ও লিখে গেছে যেটা সেটাই। আরো সহজভাবে যদি লিখো তাহলে তো আর ওই এরকমটা হলো না। এই রাইটিং এর ভিতরে তো একটা আমরা এক্সামে কি এরকম ভাবেই লিখবো নাকি? না, এক্সামে নিজেদের মতো করে সহজ করে লিখতে হবে। এক্সামে তো এই টেক্সট তো আর আসবে না, তাই না? এক্সামে ওই তোমরা কোটেশন ইউজ করতে গেলে তো সেম ইউজ করতে হবে। আর ব্যাখ্যা বিশ্লেষণের তো নোট গাইডে বা নোটে যা পাবা যেগুলো থাকবে সেগুলো, আর নিজস্ব চিন্তা ভাবনা অ্যাড করতে পারো। থার্ড ইয়ারে কিন্তু নিজস্ব চিন্তা ভাবনা অ্যাড করাটা চায়, এটা বানিয়ে লিখলে আর ভালো মার্কস আসে। ওকে, তাহলে এখানে কি হলো যে কিছু লোক আছে যারা বাচ্চা কাচ্চা, ওয়াইফ, এদেরকে খরচের বিল হিসেবে মনে করে। এটা ইয়ে হয়। স্যার আমাদের নেক্সট ক্লাস কবে হবে? আচ্ছা, নেক্সট ক্লাসটা আমি বলে দিই, আর তোমার ক্লাসটা শেষ করতে হবে। হ্যাঁ, ওই যে আমাদের নেক্সট ক্লাস হবে 5 তারিখে, বুধবার, 5 তারিখ বুধবার, এই একই টাইমে। আমরা এই যে আজকে যেটা পড়তে পড়ানো হলো না, আমরা গল্প করলাম, এটাই ওই দিনে পড়াবো। ওই দিনে আবার প্রথম থেকে শুরু করবো আর কি। আর ওই দিনে পুরো যে লেকচার শিট আছে পুরোটাই পড়াবো। আর আমরা আজকে রেখে দিই, আমাদের এই যে ফার্স্ট ইয়ারের ক্লাস নিতে হবে এখনই, ওরা জয়েন করবে।